This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দ্য বাইট ফাইট, কামড়াকামড়ির যুদ্ধ, মুষ্টিযুদ্ধ বা বক্সিংয়ের আর কোনো প্রতিযোগিতার কপালে এই বদনাম জোটেনি। 1997 সালের 28শে জুন আমেরিকার নেভাডায় MGM গ্র্যান্ড গার্ডেন অ্যারেনায় বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের আসর। প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন হলিফিল্ড এই টাইয়ে আন্ডারডগ ছিলেন, কারণ আগের ম্যাচেই প্রতিপক্ষকে নকআউট করে এসেছিলেন মাইক টাইসন। ঘণ্টা বাজার পর প্রথম 2 রাউন্ডে এগিয়েছিলেন হলিফিল্ড। টাইসন কিছুতেই ছন্দ খুঁজে পাচ্ছিলেন না। তৃতীয় রাউন্ডে আগ্রাসী ভঙ্গিতে রিংয়ে নামলেন টাইসন। একসময় হলিফিল্ডের ডান কান কামড়ে কেটে নিলেন টাইসন। হলিফিল্ডের প্রায় 1 ইঞ্চি তরুণাস্তি টাইসন রিংয়ের মধ্যেই মুখ থেকে থুতু করে ফেলে দেন। ফাউল করার জন্য টাইসনকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়। বক্সিংয়ের ইতিহাসের সবচেয়ে নোংরা ম্যাচের এভাবেই পরিসমাপ্তি ঘটে। সেই শুরু আর সেই শেষ। এই বক্সিংয়ে আর কোনোদিন এরকম নোংরা লড়াই হয়নি। আসলে বক্সিংয়ের ইমেজে যাতে কাদা না লাগে সেটা নিয়ে বক্সিং ফেডারেশন তারপর থেকে খুব সতর্ক হয়ে গেছিলো। এই কান ফান কামড়ে দেওয়া, ঘুষোঘুষি অবধি তো ঠিক আছে, কিন্তু এরকমভাবে রক্তারক্তি, কান কামড়ে দেওয়া এটা জাস্ট তারা নিতে পারেনি। ইনফ্যাক্ট গোটা বিশ্বের কেউই নিতে পারেননি। আর ইমেজটা তাতে একবার কাদা লেগে গেলে তাহলে তো ভারী মুশকিল, তাই না? এই যে ইলেকশন কমিশন, তারাও তো কত চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে লোকসভা নির্বাচনের গায়ে কাদা না লাগে, কিন্তু সেটা হচ্ছে কোথায় ভাবছেন তো? কেন এই এতক্ষণ ধরে শুরুতে বক্সিংয়ের জিনিসটা দেখালাম এবং এর সঙ্গেই নির্বাচন কমিশনের মিল কোথায়, যোগ কোথায় আছে? এই যে পূর্ব মেদিনীপুরে হঠাৎ করে মাইক টাইসন কারুর ঘাড়ে ভর করবেন কেউ ভাবতে পেরেছিল? এই যে হাড়মেশানি গ্রাম, সেখানে বিজেপি কর্মী সুব্রত বাগকে এমন একজন কেউ যার ঘাড়ে টাইসন ভর করেছিল তিনি হলিফিল্ড ভেবে বসলেন আর সুব্রত বাগের কানটাই কামড়ে দিলেন, কেটে নিয়েছেন পুরো। বলা হচ্ছে দুষ্কৃতীরা এটা কাণ্ডটা করেছে এবং যার ফলে ভগবানপুর গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর এই সুব্রত বাগকে এখন তাম্রলিপ্ত গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু বিজেপি বলছে সুব্রত বাগের কান কেটে নিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল অবশ্য বলছে এটা বিজেপির মধ্যে আদি নব্য অন্তর্দ্বন্দ্ব আর কি, তার ফল। আমরা কি বলছি? আমরা অন্য কথা বলছি, যার জন্য এই শুরুতে বক্সিং দেখালাম। কারণ আমরা বলছি রাজনীতিটাই পুরোপুরি বক্সিং রিং হয়ে গেছে। ওই শুধু যে এই নোংরামোগুলো যেগুলো দেখলেন শুরুতে, কানটান কেটে নেওয়া, আক্ষরিক অর্থে এই রাজনীতিতে হচ্ছে, কিন্তু সেটা বাদ দিয়েও খেলার বাইরে, খেলার নিয়মের বাইরে গিয়ে ইধার উধার মারপিট এগুলো কি হচ্ছে না? বিলো দ্য বেল্ট চলছে, সেগুলো তো চলছে, কিন্তু তার বাইরেও একটা জিনিস আছে জানেন তো, যার জন্য আরও বেশি করে বলতে হচ্ছে যে রাজনীতিটা পুরো বক্সিং রিং হয়ে গেছে। এবং সেখানে মাইক টাইসন নয়, খেলাটা হচ্ছে মোহাম্মদ আলীর কৌশলে। এবার ভাবছেন তো মোহাম্মদ আলী কী করতেন? তিনি অসাধারণ একটা স্টাইল বার করেছিলেন। মানে ধরুন যদি প্রতিপক্ষ খুব আগ্রাসী হয়ে তাকে মারধর শুরু করলো, তাহলে আলী তিনি এমন ভাব করতেন যে মারের চোটে যেন লুটিয়ে পড়ছেন ওই রিংয়ের ওপর, চারপাশে যে দড়ি থাকে রিংয়ের তার ওপর। আর তারপর হঠাৎ করে সেই দড়িতে একটা বিরাট বড় চাপ দিয়ে গুলতির গুলির মতো ছিটকে এসে বিপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়তেন। এক ঘুষিতে বিপক্ষ নকআউট। এটাকে, এই স্টাইলটাকে মোহাম্মদ আলী নাম দিয়েছিলেন রোপা ডোপ। সত্যি সত্যি বাংলাতেও মনে হচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস তারা ওই কোথাও গিয়ে মোহাম্মদ আলীর অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে চলেছে। মানে ফর এ চেঞ্জ, নর্মালি তারা অন্য জায়গার থেকে অনুপ্রেরণা খুঁজে পায়, কিন্তু এইবার মনে হচ্ছে তারা মোহাম্মদ আলীর থেকে অনুপ্রেরণা পেয়েছে। কেন বলছি যে তারা ওই মোহাম্মদ আলীর ওই রোপা ডোপ দেখে অনুপ্রেরণা নিচ্ছে? তার কারণ বুঝতে পারবেন, ওই তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কৌশলটাকে একটু ভালো করে লক্ষ্য করুন, বুঝতে পারবেন। মোহাম্মদ আলীর
ছাপ সেখানে স্পষ্ট। ওই যে দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থায় দেওয়ালে ভর করেই কিন্তু তারা বারবার পাল্টা ঝাঁপিয়ে পড়ছে, একবার নয় একাধিকবার। খেয়াল করে দেখুন, একে একে ধরিয়ে দিচ্ছি। ধরুন 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগ চারপাশে ছেয়ে গেল, সবাই জানলেন যে 100 দিনে কাজে এমন দুর্নীতি হয়েছে কেন্দ্রীয় সরকার টাকা পয়সাই আটকে দিয়েছে। রাজ্য সরকার কোনো হিসেব দিতে পারছে না, কেন্দ্রীয় সরকার বলেছে যে এই দুর্নীতি দূর করতে হবে, টাকা পয়সার হিসেব দিতে হবে, তবে গিয়ে ফের টাকা আসবে। এবার সেটা রাজ্যের পক্ষে তো চরম অস্বস্তিকর একটা অভিযোগ। এক শাসক দলের বিরুদ্ধে অভিযোগ যে তারা বিভিন্ন রকম নয়ছয় করেছে তাদের নেতারা, তার উপর আবার সরকারের বিরুদ্ধে অভিযোগ যে তারা খরচ করেছে কিন্তু সে খরচের হিসেব দিতে পারছে না। এবার যখন রাজ্যের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তার মানে তো বিজেপির অস্ত্র। খেরোর খাতায় বিজেপি নেতারা হয়তো একটা ইস্যু লিখেও রেখেছিলেন যে এটাকেই তারা বড় করে তুলে ধরবেন সবার সামনে। কিন্তু বিজেপির ওই ইস্যুতেই তৃণমূল দেখলো কিছুতে যখন ম্যাচ করা যাচ্ছে না, লড়াইটা তুল্যমূল্য জায়গায় নিয়ে যাওয়া যাচ্ছে না, ক্রমাগত কোণঠাসা হতে হচ্ছে, তখন তারা ঠিক করলো যে ইস্যুটার আগেই যদি ওই ইস্যুটাই সেটার আগে যদি একটা মাইনাস চিহ্ন বসিয়ে দিই তাহলে কীরকম হয়, তাহলে তো গোটা ব্যাপারটা ওই বিজেপির দিকেই ঘুরে যাবে। এক্স্যাক্টলি তাই করেছে তারা। খেয়াল করে দেখুন, এই পঞ্চায়েত নির্বাচনের আগের থেকেই তৃণমূলের প্রচারের ধরনটা একবার জাস্ট মনে করার চেষ্টা করুন। কি প্রচার শুরু করেছিল তারা বলতে শুরু করেছিল রাজ্যের গরিবের হকের টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার, বঞ্চিত করছে বাংলার সাধারণ মানুষকে, পেটে লাথি মারছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্ণা ফর্নায় শুদ্ধ বসে গেলেন। আর প্রচারের এমন গুণ, সেটা খেটে খাওয়া সমাজে এই ধরনের ক্ষেত্রে তো এটা ধারণা তৈরি করে দিতেই পারে। তার কারণ তারা আলটিমেটটা দেখেন, তারা তো জটিলতা, কে দোষ করছে, কার জন্যে কি, কে হিসেব দিচ্ছে না, ইউটিলাইজেশন সার্টিফিকেট কাকে বলে, এসব নিয়ে তারা মাথা ঘামান নাকি? তারা শুধু জানেন এই যে টাকা কটা, 100 দিনের কাজের টাকা কটা, এটা হাতে এলে তবে তাদের হাঁড়ি চড়ে। সেই টাকাটা তারা পাচ্ছেন না। কেন পাচ্ছেন না এটা তাদের কাছে বাস্তব। কেন পাচ্ছে না সেখানে তৃণমূল গিয়ে বলছে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, সেই জন্য তারা টাকা পাচ্ছেন না। এবার এই অবধি গেলেও হয়তো খুব একটা লোকজনের কাছে বিশ্বাসযোগ্য হতো না, বা বিজেপির যে ব্যাখ্যাটা সরকার হিসেব দিচ্ছে না, সরকার কোথাও গিয়ে বিভিন্ন রকম সরকারি দল মানে শাসক দল তাদের নেতারা বিভিন্ন রকম গণ্ডগোল করেছেন, হেরাফেরি করেছেন, তাই জন্যে হিসেব দেওয়া যাচ্ছে না, সেই জন্যে তারা হাতে টাকা পাননি, এই সমস্ত হয়তো বিজেপি প্রচার করতে পারত, জানেন তো। কিন্তু সেই সময় রাজ্য সরকার একটা ট্রাম্প কার্ড চেলে দিয়েছে। তারা নিজেদের উদ্যোগে ওই 23টা জেলার জব কার্ড হোল্ডারদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছে। তার আগে বলেছিল টাকা দেবে, তারপর দেওয়া শুরু করেছে। এবার যে মুহূর্তে অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তখন তো ওটাই বাস্তব। ওই খেটে খাওয়া মানুষগুলোর কাছে ওর থেকে বড় সত্যি তো আর নেই। সরকার মানে রাজ্য সরকার তাদের টাকা দিচ্ছে। এবার তখন যদি রাজ্য সরকার বলে যে এ দেখো আমরা দিলাম, কত কষ্ট করে টাকাটা দিলাম, এই টাকাটা আসলে দিতে হচ্ছে কারণ কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছিল না, এই জন্যই মাঝখানে কদিন টাকা দিতে পারিনি, এখন তোমাদের জন্য আমি এত কষ্ট করে টাকা দিলাম। এই ব্যাখ্যা লোকে কেন বিশ্বাস করবে না বলুন? এখন রাজ্যের বিজেপি নেতাদের জবাবদিহি করতে হচ্ছে যে টাকাটা কেন আটকে রয়েছে, কেন আটকে তারা রেখেছেন, কেন টাকা দিচ্ছেন না সেটা বলার জায়গায় নেই, কেন টাকাটা আটকে রয়েছে সেইটা তাদের বলতে হচ্ছে। একই পরিস্থিতি ওই আবাস যোজনাতেও। আবাস যোজনায় সেখানকার দুর্নীতির কথা আর কী বলবো, আপনারা তো জানেন, মানে TV9 বাংলার প্রত্যেক দর্শক জানেন। আমরা তো গ্রামে গ্রামে ঘুরে ঘুরে কভারেজ করেছি, আপনাদের দেখিয়েছি অট্টালিকা রয়েছে, সেই অট্টালিকাকে কুঁড়ে ঘর দেখিয়ে, এই মাথার ওপর ছাদ নেই দেখিয়ে সেই টাকা আত্মসাৎ করা হয়েছে, দিয়ে তারপর নিজেদের বিভিন্ন কাজকর্ম করা হয়েছে। ফলে যথারীতি সেখানেও টাকা আটকে গেছে, টাকা আসেনি, বকেয়া। কিন্তু দুর্নীতির অংশটাকে বেমালুম সরিয়ে রেখে তৃণমূল প্রচার চালাচ্ছে কেন্দ্রীয় বঞ্চনার। এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা সভায় প্রতিশ্রুতি দিচ্ছেন যে
তৃণমূলকে যদি ভোট দেন তাহলে ডিসেম্বরের মধ্যে 11 লক্ষ বাড়ি তৈরি করে দেওয়া হবে। এর মধ্যে 2026-এর মধ্যে 43 লক্ষ বাড়ি তৈরি হবে। মানে একটা এক্ষুনি আরেকটা 26 পর্যন্ত গোটা ব্যাপারটাকে টেনে নিয়ে যাওয়া। 26 সালে ফের বিধানসভার ভোট, ফলে গোটা জায়গাটা মানে আজ থেকে যে মানে পঞ্চায়েত ভোটের সময় থেকে যে জমি তৈরিটা শুরু হয়েছে, চার ফসল যাতে 26 পর্যন্ত ফলতে থাকে এবং আলটিমেট ফসলটা 26-এ ওঠে, তার পুরো বন্দোবস্ত পাকা। কিন্তু দুটো ক্ষেত্রেই খেয়াল করুন, দুটোই ছিল তৃণমূলের পক্ষে নেতিবাচক প্রচার। তারা দুটো নেতিবাচক প্রচারকেই ইতিবাচক করে লোকেদের সামনে তুলে ধরছে। আমার এখানে এখনও 43 লক্ষ বাংলায় বাকি আছে। কাঁচা বাড়ি তো গ্রামে গ্রামে সবার, আস্তে আস্তে করব। আগামী ডিসেম্বর মাসে আমরা শুরু করব 11 লক্ষ পাকা বাড়ি আমরা করে দেবো। মোদির ভিক্ষে আমাদের বাংলা চলে না। মিথ্যে পা দিয়ে একখানা দুর্যোধন দুঃশাসন থেকেও ভয়ঙ্কর। প্রতিপক্ষের মার খেতে খেতে ওই রিংয়ের দড়ির ওপর নুইয়ে পড়া এবং তারপর মানে যেটা ওই দুঃসময় মানে মার খাওয়ার সময় যেটা একটা অবলম্বন ছিল, সেটাকেই খারাপ সময়ের অবলম্বনটাকেই অস্ত্র করে সেটাকে কাজে লাগিয়েই বাউন্স ব্যাক করা। একই রকম লাগলো কিনা? রোপে ডোপ, এটা তৃণমূলের রোপে ডোপ। এবং গত 2 মাস ধরে এক মনে তৃণমূল তো এই প্র্যাকটিসটাই চালিয়ে গেছে, এই প্রচারটাই চালিয়ে গেছে। এবার এখন লোকসভা ভোটের প্রচার মঞ্চে তৃণমূলের এই প্রচারটাকে মানুষের বিশ্বাসযোগ্য লাগতেই পারে। দেখুন, একটা সময় ছিল যে ইতালির নেতিবাচক ফুটবলে নাকাল হতো বিশ্বের তাবড় দলগুলো, তাদের পছন্দ হতো না খেলার ধরনটা কারোর, কিন্তু তাদের ডিফেন্সটা ভাঙতেও পারতো না, তাদের কাছে গিয়ে আটকে যেত, তাদের কোনো ওই গোল করার আগ্রহ নেই, গোল আটকে যাবো এরকম একটা চিন্তা আর কি। এবার তৃণমূল সেটাই করছে। তারা আপাতত তাদের গোলে যে বলগুলো ঢুকছিল সেগুলোকে টানা আটকে গেছে, তারপর মাঝে মধ্যে প্রতি আক্রমণে উঠে ওই যখন বিপক্ষ বোর হয়ে গেছে তখন গোল করে দিয়ে আসার স্ট্র্যাটেজি দিয়েছে। 2024-এ তৃণমূলের নেতিবাচক প্রচারে বিজেপি যে নাজেহাল সেটা কিন্তু মনে হচ্ছে, জানেন তো। কারণ বিজেপি যে ইস্যুই তুলছে তৃণমূল তার সামনে মাইনাস চিহ্ন বসিয়ে দিচ্ছে। এবার কত এরকম ইস্যু আসবে দেখুন। এই যে বিক্ষোভ বিদ্রোহ কত কিছু হলো এবং কবে থেকে প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি কার্যকর করছে বলে সিএ কার্যকর করে দিল বিজেপি, বুক টুকে করলো। গর্বের সঙ্গে সবাই চারপাশে সেগুলো বর্ণনা করতে শুরু করলেন, ব্যাখ্যা করতে শুরু করলেন এবং বিজেপি প্রচার করতে শুরু করলো যে তারা কথা দিলে কথা রাখে। তারা প্রতিশ্রুতি দিয়েছিল সিএ হবে, হয়ে গেল, এই পর্যন্ত তো ঠিক আছে। কিন্তু এবার তো ফসল তোলার পালা। তারা ফসল তুলতে গিয়ে দেখছে মাঠে নুন ঢেলে দেওয়ার ব্যবস্থা করেছে তৃণমূল। সিরিয়াসলি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারগুলো খেয়াল করে দেখুন। তিনি আগে প্রচার করছিলেন যে সিএ হচ্ছে সংখ্যালঘুদের প্রতি বঞ্চনা, তখন ভয় দেখাচ্ছিলেন সিএ যদি এসে যায় সব আপনারা নাগরিকত্ব হারাবেন, আপনাদের যে এখান থেকে উচ্ছেদ করার জন্য চেষ্টা চলছে। আর এখন সিএটা হয়ে যাওয়ার পর বলছেন সিএতে নাগরিকত্বের অ্যাপ্লাই করার অর্থ নিজেকে নাগরিক নয় হিসেবে ঘোষণা করা। এর আগের প্রচারের লক্ষ্য ছিল সংখ্যালঘুরা, আর এবার যারা এই সিএতে কোথাও গিয়ে লাভবান হবেন এবং তারা যদি লাভবান হন এটা বুঝতে পারেন তাহলে তারা ঢালাও ভোট দেবেন বিজেপিকে, সুতরাং এবার তাদের থামাও। সেই জন্য ওই কথাটা উল্লেখ করে দিয়েছেন। সিএতে নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করার অর্থ নিজে যে নাগরিক নয় সেইটা আপনি ঘোষণা করছেন। এবার তখন একবার যদি মানে আপনি যদি নাগরিক হন তাহলে তারা আবেদন করবেন না, আপনি যখন আবেদন করছেন তখন আপনি নাগরিক নন। আর সেটা একবার যদি কেন্দ্র জেনে যায় যে নাগরিক নয় তখনই কেন্দ্র সব সুযোগ সুবিধাগুলো বন্ধ করে দেবে। মানে ভাবুন, মতুয়া ভূমে বিজেপির প্লাস হতে পারতো যে ইস্যুটা, মমতা বন্দ্যোপাধ্যায় তার সামনে একটা মাইনাস চিহ্ন বসিয়ে দেওয়ার চেষ্টা করছেন। মাইনাস চিহ্ন না হলেও জিজ্ঞাসা চিহ্ন যে একটা বসিয়েই দিয়েছেন সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। ইনফ্যাক্ট এখন পর্যন্ত এই বাংলার থেকে সিএতে বিশেষ কিন্তু আবেদন জমা পড়েনি। আপনার যিনি লোকসভার প্রার্থী মন্ত্রী
5 বছরে যিনি যার টিকি পাওয়া যায়নি, আবার নাগরিকত্ব দেবে বলে নাম লিখিয়েছে, টাকাও তুলেছে কোথাও কোথাও, আমি শুনেছি। তাকে বলুন তুমি আগে অ্যাপ্লাই করো। তুমি কেন করো নাই ভাই? করলেই তুমি বিদেশি। তাই আমরা বিদেশি হতে চাই না, আমরা স্বদেশী হতে চাই, আমরা স্বদেশেই থাকবো। मतवा समाज के लोगों को मैं आश्वस्त करने आया हूं, ये ममता बनर्जी दीदी झूठ बोल रही है कि सीए में जो अर्जी करेंगे उनको तकलीफ आएगी। मैं गारंटी देकर जाता हूं बनगांव वालों, किसी को कोई तकलीफ नहीं आएगी, नागरिकता भी मिलेगी और देश में सम्मान के साथ जी भी पाओगे। খেয়াল করে দেখুন, সিএ চালু করে দেওয়ার পর কোথায় গিয়ে অমিত শাহ এসে জোর গলায় গর্বের সঙ্গে বলবেন, দেখো আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, চালু করে দিয়েছি, এবার তো তোমাদের নিশ্চিন্ত মনে নাগরিকের সম্মান পাওয়ার সময়। অথচ তার বদলে তাকে কি প্রচার করতে হচ্ছে? একের পর এক সভায় বলতে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা প্রচার করছেন সেটা ভুল, আপনারা তার ফাঁদে পা দেবেন না, আপনাদের কারুর নাগরিকত্ব যাবে না। আসলে ছিল খেলাটা, তাদের ট্রাম্প কার্ড ছিল নাগরিকত্ব দেওয়া। এখন প্রচার করতে হচ্ছে নাগরিকত্ব যাবে না। এটা কি সুকৌশলে প্লাসটা মাইনাস হয়ে যাচ্ছে, খেয়াল করছেন? এবার ধরুন লক্ষ্মীর ভাণ্ডার, এই লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে প্লাস মাইনাসের খেলাটা খুব সুন্দর কৌশলে খেলছে তৃণমূল। 2021-এ তৃণমূলকে ক্ষমতায় এনেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, এটা আমরা সবাই বুঝে গেছি, বিভিন্ন অ্যানালিসিস থেকে সেটা বেরিয়েছে। কারণ এ দেশে, এ রাজ্যে মোটামুটি 50% হচ্ছে মহিলা ভোট। এবার তাদের হাতে গরম টাকা ঢুকছে, প্রতি মাসে আগে ঢুকতো 500 টাকা, গত এপ্রিল থেকে টাকার অঙ্ক বেড়ে ডবল হয়ে গেছে, 1000 টাকা। টাকার অঙ্কটা কিন্তু বড় কথা নয়, এখন বড় কথা কি টাকাটা ডাবল করে দেওয়া হয়েছে এবং হাতে গরম টাকা আসছে। মানে লক্ষ্মীর ভাণ্ডারের প্লাস চিহ্নের ওপর আরও একটা প্লাস চিহ্ন বসিয়ে দিয়েছে তৃণমূল। গত 3 বছরে রাজ্যের শাসক দল দেখুন যখনই বিপাকে পড়েছে না, এই লক্ষ্মীর ভাণ্ডার ঢাল হয়ে দাঁড়িয়েছে, কখনো প্লাস হিসেবে, কখনো মাইনাস হওয়ার ভয় দেখিয়ে। সিরিয়াসলি খেয়াল করে দেখুন, সাগরদিঘি উপনির্বাচন তৃণমূল হেরে গেল, এমনকি সাগরদিঘি রাজ্যে একটা যুগান্তকারী মডেল হিসেবে তৈরি হয়ে গেল যে সব বিরোধী দলগুলো একজোট হয়ে কীভাবে তৃণমূলকে হারিয়ে দিল। মানুষজন বেঁকে বসছে ইঙ্গিতবাহী। তারপর কি হলো? সেখানে কাকতালীয়ভাবে লক্ষ্মীর ভাণ্ডারটাই বন্ধ হয়ে গেল। এরপর বেশ পালা বদলের পালা শুরু হলো। বায়রান বিশ্বাস জনমতকে দিব্য জলে ভাসিয়ে দিয়ে তৃণমূলে ফেরত চলে এলেন। এবার লক্ষ্মীর ভাণ্ডার চালু হয়ে গেল। এবার দেখুন লোকের কাছে বার্তা কি চলে গেল, যদি আপনি বিপক্ষে যান লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে, আপনি যদি সপক্ষে আসেন তাহলে লক্ষ্মীর ভাণ্ডার চালু থাকবে। এইটা একটা হাতে গরম উদাহরণ হয়ে দাঁড়ালো এবং সেই ভাণ্ডার বন্ধের ভয়েই নাকি ধূপগুড়ির লক্ষ্মীরা উপনির্বাচনে তৃণমূল প্রার্থীকে জিতিয়ে দিয়েছিলেন, যে জায়গাটায় মোটামুটি বিজেপি এখন একটা স্ট্রং হোল্ড তৈরি করে রেখে দিয়েছে, সেইখানে তৃণমূল হৈ হৈ করে জিতে গেল। এবং তখন বিজেপির নেতারা তারা সবাই বললেন ওই ভয় দেখিয়েছিল, এই টাকা আটকে যাবে, এটাই কারণ। অর্থাৎ তৃণমূল যে বিধানসভায় লিড পাবে না সেখানে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধের একটা জল্পনা তলে তলে ছড়িয়েছে। মানে লক্ষ্মীর ভাণ্ডার এক্ষেত্রে মাইনাস, এটা তৃণমূলের প্লাস হয়ে যাচ্ছে। তৃণমূল জিতলে লক্ষ্মীর ভাণ্ডার প্লাস, তৃণমূল লিড না পেলে লক্ষ্মীর ভাণ্ডার মাইনাস। আর তারপরে মঞ্চে দাঁড়িয়ে মমতা অভিযোগ করছেন যে বিজেপি এলে আবার লক্ষ্মীর ভাণ্ডারের আগে মাইনাস হয়ে যাবে, কারণ লক্ষ্মীর ভাণ্ডার তারা বন্ধ করে দেবে। বিজেপি যদি লিড পায় তাহলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, আর জিতলে তারা যদি জিতে এখানে বেশি ক্ষমতা এসে যায় তাহলে তো তারাই পুরোটাই মাইনাস করে দেবে, বন্ধ। তৃণমূলের ক্ষেত্রে ফলে দেখুন এটা যেরকম ডবল প্লাস, বিজেপির ক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার ডাবল মাইনাস। প্রচারের এমন ঠালা এখন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ঠিক একভাবে
একভাবে এই বিভিন্ন সভায় বলতে হচ্ছে যে বিজেপি এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে না, দিব্য চলবে, শুধু নামটা বদলে অন্নপূর্ণা ভাণ্ডার হবে আর বেশি টাকা দেবে কেন্দ্র। ভাবুন, তাকে কোথাও গিয়ে তৃণমূলের ন্যারেটিভে পা দিয়ে তাকে বলতে হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের কথা। লক্ষ্মীর ভাণ্ডারটাকে বন্ধ করবে না বিজেপি, এটা বলা মানে কোথাও গিয়ে তো লক্ষ্মীর ভাণ্ডারের কার্যকারিতাকে স্বীকার করে নেওয়া। একই সমস্যায় তো শুভেন্দু অধিকারীও পড়েছিলেন এর আগে, যখন প্রথম থেকে তৃণমূল বলতে শুরু করে দিয়েছিল যে বিজেপি জিতলেই লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে, তখন তাকে ঝাঁপিয়ে পড়ে বলতে হয়েছিল না না, বন্ধ কোথায় করব, বন্ধ তো করবই না, বরঞ্চ 3 গুণ দেবো, 1000 দিচ্ছে 3000 দেবো, নামটা শুধু চেঞ্জ হবে, অন্নপূর্ণার ভাণ্ডার। মানে তৃণমূল নিজেদের প্লাসটা অপোনেন্টের গাড়ে কিভাবে মাইনাস করে চাপিয়ে দিচ্ছে, বুঝতে পারছেন? বিজেপির একজন নেতা বলল কদিন আগে, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো তৃণমূল কংগ্রেসকে হারিয়ে দিয়ে। আমি বললাম তোমার ক্ষমতা থাকলে ওটাতে হাত দিয়ে দেখো, তারপরে মায়ের আঁচলের কত দাম সেটা তোমরা কড়ায় গন্ডায় বুঝতে পারবে। मैं आपको बताकर जाता हूं, भाजपा कोई भी योजना बंद करने वाली नहीं है। हम लक्ष्मी भंडार योजना में 100 रुपये ज्यादा बढ़ाकर दीदी लोगों को भेजने वाले हैं, 100 रुपये ज्यादा। মাসের 1, 2, 3 তারিখের মধ্যে যতদিন বাংলায় মামাটি মানুষ আর তৃণমূলের সরকার থাকবে আপনি লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। দেশের প্রধানমন্ত্রীরও বন্ধ করার ক্ষমতা নেই, রাষ্ট্রপতিরও বন্ধ করার ক্ষমতা নেই, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি। লক্ষ্মীর ভাণ্ডারের জায়গায় অন্নপূর্ণা ভাণ্ডার চালু হবে, মাসে 3000 টাকা করে দেওয়ার ব্যবস্থা হবে। আমরা মঞ্চ থেকে বারবার বলেছি, তৃণমূল কংগ্রেস এবং মাননীয় মুখ্যমন্ত্রী ভোট এলে পরে মিথ্যাশ্রী প্রকল্প চলে ওনার, অন্য সব প্রকল্প তখন বন্ধ হয়ে যায়। মিথ্যাশ্রী প্রকল্পে উনি তখন 1 নাম্বার, যেন মিথ্যে কথা বলছেন। ভয় তখনই দেখাতে হয় যখন আপনার পজিটিভ কিছু বলার থাকে না। দেখুন, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। এই লক্ষ্মীর ভাণ্ডারকে নিয়ে যত বেশি আলোচনা হবে তত বেশি একদিকে যেমন এই প্রকল্পটা স্বীকৃতি পাবে, ঠিক সেরকমভাবে যারা এই লক্ষ্মীর ভাণ্ডারের ফল লাভ করছেন, অর্থাৎ যাদের বাড়িতে এই ভাণ্ডারটা পৌঁছচ্ছে হাতে গরম নোট হয়ে, তারাও কি মানে এই কৃতজ্ঞতাটা ভুলবেন? গত কয়েক বছর ধরে আমরা কি শুনতাম যে তৃণমূলের একটা নিজস্ব ভোট ব্যাংক আছে, সংখ্যালঘু ভোট ব্যাংক। এবার সেই ভোট ব্যাংকের সঙ্গে সঙ্গে এখন কিন্তু এই মহিলা ভোট ব্যাংকের কথাটাও বলতে হচ্ছে। এমনিতেই এ রাজ্যে বলছিলাম প্রায় 50% মহিলা ভোটার। এবার তারা হাতে গরম যদি এই নোট পান, সেটার যে একটা এফেক্ট আছে সেটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে, যেখানে তৃণমূলের এই প্রজেক্টকে, এই প্রকল্পকে কোনোভাবেই বিজেপি অস্বীকার করতে পারছে না, বরঞ্চ তাদের প্রচারে এইটাকে চালিয়ে যাওয়ার কথা বলছে। অর্থাৎ কেউ না কেউ এটার ফল পাচ্ছেন, এবং যারা পাচ্ছেন তারা নিশ্চিতভাবেই ওই নুন খেলে গুণ গাইবেন, এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এটা কিন্তু তৃণমূলের জন্য যেরকম প্লাস, সেরকম বিজেপির জন্য একটা নেতিবাচক জায়গা তৈরি করছে তাদের এখন। হ্যাঁ, এটা অবশ্য তৃণমূলের স্ট্র্যাটেজিতে তারা খেলতে শুরু করেছে, যে ওখানে যে তারা তৃণমূল আপাতত 1000 দিচ্ছে, সদ্য 500 তাকে বাড়িয়ে ডাবল করে 1000 করেছে, কিন্তু এক ধাক্কায় শুভেন্দু অধিকারী ওই জন্য 3 গুণ টাকা বলেছেন, ওভার ট্রাম্প করা আর কি। এবার বাড়তি টাকা পাওয়া যাবে, এখন তো অঙ্কটা সেরকম দাঁড়িয়েছে, 1000 দিচ্ছে, ও 3000। এইটা যদি বিচার করে এখন লোকজন ভোট দিতে শুরু করে, তাহলে আবার মহিলা ভোট ব্যাংকটা কোন দিক থেকে কোন দিকে যাবে সেটা নিয়ে একটা সংশয় তৈরি হবে ভোটারদের মনে। এই ভোটারদের মনে সংশয় তৈরি করাটা না খুব খুব জরুরি। এটা হলে একদম নিশ্চিত বহু জিনিস সেটা কিন্তু আবার পুরো ঘেঁটে যেতে পারে, জানেন তো। এই যে ধরুন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এই সংশয় তৈরির কাজটা সবসময় অসাধারণভাবে করে যান। এমনকি যেখানটায় তিনি পুরোধা, তিনি সব থেকে বড় ভূমিকা নিয়েছেন, লোকে ভাবছে তিনি একটা কোনো কিছু রূপরেখা তৈরি করে দিচ্ছেন, নিশ্চয়ই এটা সুনির্দিষ্ট লক্ষ্যে এগোবেন, ঠিক সেই রকম জায়গায় তিনি একটা সংশয় তৈরি করে দেন। আপনি ভেবে দেখুন, ধরুন রাষ্ট্রপতি নির্বাচন হবে, মমতা বন্দ্যোপাধ্যায় সবার আগে উদ্যোগী হলেন যে বিরোধীদের একজোট করতে হবে, বিরোধীদের একজোট করে প্রার্থী ঠিক করে ফেললেন, প্রার্থীও তার পছন্দের যশবন্ত সিনহা, সব ঠিকঠাক হয়ে গেল। শেষ বেলায়
হঠাৎ যখন বিজেপি দ্রৌপদী মুর্মুকে প্রার্থী করলো, মমতা বন্দ্যোপাধ্যায় একদম এমন একটা বক্তব্য রাখলেন, তিনি আগে জানলে দ্রৌপদী মুর্মুকেই সমর্থন করতেন, আলাদা করে লড়তেন না। এই একটা কথায় সবার মধ্যে সংশয় তৈরি করে দিলেন, এমনকি জোটটাই প্রায় মুখ থুবড়ে পড়লো। বেচারা যশবন্ত সিনহা, তার কথা আর কি বলবো। ঠিক তারপরে যখন উপরাষ্ট্রপতি ভোট হলো, সেই সময় কংগ্রেসকে তো মোটামুটি তিনি পথে বসিয়ে দিলেন। তার আগে ওই যে উত্তরবঙ্গে দার্জিলিংয়ের রাজভবনে সেখানে গিয়ে একটা মিটিং টিটিং হয়েছিল, সেখানে মিটিং টিটিংয়ের পর দেখা গেল তৃণমূল তারা চলে গেল হচ্ছে, তারা ভোটাভুটির থেকে সরে গেল। তারা বলল ভোটাভুটিতে অংশ নেবে না। যথারীতি জগদীপ ধনকর, যার সঙ্গে খটামটি লেগেই ছিল, তিনি নাচতে নাচতে কোথাও গিয়ে উপরাষ্ট্রপতি হয়ে গেলেন। এই সংশয়টা একদিকে যেমন মানে সবসময় তাদেরকে একটা প্রচারের আলোয় রেখে দিচ্ছে, সবাই কিন্তু মানে দেখবেন যাকে নিয়ে সংশয় বেশি থাকে লোকে তার পেছনে দৌড়োয় বেশি, তাকেই বাবা বাচা করে বেশি, যে বাবা ঠিক থাকো, তোমাকে ঠিক রাখতে হবে, নইলে আবার কোথা থেকে কী করে দেবে। কিন্তু এটাও তো ঘটনা, কি মাথায় রেখে নিজেদের গুরুত্ব বাড়ানোর কথা মাথায় তো বটেই, কিন্তু সেই গুরুত্ব বাড়ানোটার জন্য কার কার সঙ্গে কীভাবে তারা ওই মাথায় তুলে রাখার জায়গাটা তৈরি করবেন, সেটাও কিন্তু একটা বড় সংশয় হয়ে দাঁড়ায়। এবারও দেখুন এই যে ইন্ডিয়া জোট, সেটা তৈরির ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বড় ভূমিকা ছিল, তিনি নাম দিয়েছিলেন। এবার তার একটা ফর্মুলা দেওয়া ছিল, যার যেখানে শক্তিশালী যে রাজনৈতিক দল, অর্থাৎ বিভিন্ন আঞ্চলিক দলগুলো তো বিভিন্ন জায়গায় শক্তিশালী, তো যারা যেখানে শক্তিশালী তারা সেখানে লড়াই করবে। এবং তারপর এই জন্য আগে ভাগে কোনো আলাদা করে কেউ প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট, কে এগোবেন, কে নেতা হবেন, এ সমস্ত ঘোষণা করবে না। সব হয়ে যাওয়ার পর বিভিন্ন জায়গায় নিজের নিজের শক্তিতে সবাই লড়ে আসার পর যখন তারা সরকার গঠন করার মতো জায়গায় পৌঁছবেন, মানে তারা আশা করছিলেন পৌঁছবেন, তখন তারপর তারা ঠিক করবেন যে কে নেতৃত্ব দেবেন। অর্থাৎ গোটা বিষয়টা মমতা বন্দ্যোপাধ্যায় যে ফর্মুলা দিয়েছিলেন সেই ফর্মুলাতেই চলছে। কিন্তু বাংলার ক্ষেত্রেও দেখুন, বাইরে ওই যত ইন্ডিয়া জোটে থাকুক, এখানে কংগ্রেসের সাথে লড়াই, সিপিআইএমের সঙ্গে লড়াই, বাইরে সবাই একজোট। এবার এই রকম একটা পরিস্থিতিতে তাও একটা লোকজন ধরে নিচ্ছিল যে এই অঙ্কে হয়তো এগোচ্ছে গোটা ব্যাপারটা, এটাকে বোঝা যাচ্ছে। এই বোঝা যাচ্ছে শব্দটা, এটাই হচ্ছে সবথেকে গোলমাল, অন্তত রাজনৈতিক নেতাদের কাছে। এবং তারা যদি তৃণমূলের মতো দল হয় তাহলে তো কোনো কথাই নেই। অভিজ্ঞ নেত্রী, তিনি বুঝে গেছেন যে লোকের মনে যদি এরকম একটা বিষয়, বুঝে গেছি এরকম ব্যাপার তৈরি হয়ে যায়, প্রেডিক্টেবল হয়ে গেলে তার আর কোনো নভেলটি থাকে না, তাকে একটু অন্যরকম কিছু তো করতে হয়। তাই জন্য তিনি আজকে আবার সংশয় তৈরি করে দিলেন। বললেন তিনি সরকারে যদি ইন্ডিয়া জোট আসে তাহলে সেই সরকারে যোগ দেবেন না, বাইরের থেকে সমর্থন করে সেই সরকারকে গড়ে তুলতে সাহায্য করবেন। হলো কি বলুন তো, এটা মানে এরকম এত কিছু 7 কাণ্ড রামায়ণ হয়ে গেল, তারপরে এরকমভাবে ছিটকে যাওয়ার একটা ভাবনা চিন্তা, এবং বাইরে থাকা মানে কোথাও গিয়ে তো একটা মাইনাস। এই মাইনাস কি অন্য কোথাও প্লাস হওয়ার রাস্তাটা খুলে রাখার জন্য? এই সংশয় তো সাধারণ মানুষের মনে জাগতে শুরু করেছে। ফলে সেই দিক থেকে দেখতে গেলে সংশয় তৈরি করে দেওয়া স্ট্র্যাটেজি পুরো মাত্রায় সফল। বিজেপি বলেছিল না অহংকার করে ইসবার 400 পার, মানুষ বলছে নেই হোগা 200 পার, এবার হবে পগার পার, এবার হবে পগার পার। তাই জেনে রেখে দিন, ইন্ডিয়া জোট এখানকার বাংলা সিপিএম কংগ্রেসকে ধরবেন না, ও দুটো আমাদের সাথে নেই, ও দুটো বিজেপির সাথে আছে। আমি দিল্লির কথা বলছি। ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সব রকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেবো। প্রশ্নই নেই, কোশ্চেন ডাজ নট অ্যারাইজ। এর উত্তর অজিত চৌধুরী বিমান বস্তি। মমতা ব্যানার্জি কে? হরিদাস পাল 45টা আসনে লড়ছে ইন্ডি জোট। যেদিন ওই স্যান্ডো গেঞ্জিতে বুক পকেট লাগবে না, সেদিনকে উনি প্রধানমন্ত্রী হবেন।
এই স্যান্ডকিং জিতে যেদিন বুক পকেট লাগে। আপনি বলছেন ইন্ডিয়া জোট করলে আমি ইন্ডিয়া জোটকে সমর্থন দেবো, ইন্ডিয়া জোটকে বললো যে আমি আছি ভাই তোমাদের সঙ্গে, কেউ বিশ্বাস করে না মমতা ব্যানার্জিকে। আর মোদিজিকে বলে দিল দেখো আমি সমর্থন করবো বলেছি কিন্তু বাইরে থেকে করবো বলেছি, ভেতরের দিকে বসিনি। ফলে চান্স যদি বিজেপির হয় আমি কিন্তু বিজেপির সঙ্গেও আছি। মমতা ব্যানার্জি সবসময়তেই এইরকম মনোভাবে চলেন, ওকে দেশের রাজনৈতিক দল যারা জাতীয় তারা কেউ বিশ্বাস করে না।